আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। ভোট গ্রহণের আর মাত্র একদিন বাকি। এমন পরিস্থিতিতে জয় পরাজয় নিয়ে উৎকণ্ঠা দল ও প্রার্থীদের, তবে তাদের থেকে বেশি উৎকণ্ঠা নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর। সরকারি গোয়েন্দা সংস্থাগুলো হিসেব নিকেশ আর আলামত বিশ্লেষণের চেষ্টা করছে কোথায় কোন আসনে বেশি মাত্রায় সহিংসতা হতে পারে। ইতিমধ্যে সরকারি একটি গোয়েন্দা সংস্থা তাদের রিপোর্টে বলেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনের মধ্যে অন্তত 84টিতে সহিংসতা হতে পারে। সংস্থাটির আশঙ্কা, এসব আসনের বেশিরভাগই সহিংসতা এমন মাত্রায় পৌঁছাতে পারে যে এসব আসনের ভোট গ্রহণ ও ফলাফল স্থগিত হয়ে যেতে পারে। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রামের 36টি আসনে ব্যাপক সহিংসতার জন্য ভোট গ্রহণ কিংবা ফলাফল স্থগিত করতে হতে পারে। গণমাধ্যমের রিপোর্ট বলছে, একদিকে থানা থেকে লুট হওয়া অস্ত্র, অন্যদিকে 352 জন শুটার পুলিশের নাগালের বাইরে থেকে যাওয়ায় নির্বাচনী সহিংসতার চিত্র অকল্পনীয় হতে পারে। আরেকটি গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, সীমান্তবর্তী ও দুর্গম এলাকার আসনগুলোতে জঙ্গি হামলা হওয়ার আশঙ্কা রয়ে গেছে। বিশেষ করে সিলেট, উত্তরবঙ্গ এবং কক্সবাজার সীমান্তবর্তী এলাকার আসনগুলোতে জঙ্গি তৎপরতার শঙ্কা বেশি করছে গোয়েন্দারা। মজার ব্যাপার হলো, গোয়েন্দাদের এই দুটি রিপোর্টে যেসব আশঙ্কার কথা বলা হয়েছে, হঠাৎ সাংবাদিকদের তেমন ইঙ্গিত দিলেন বাংলাদেশ পুলিশের আইজি। 10 ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের এই সর্বোচ্চ কর্তা ব্যক্তি সতর্ক করে বলেছেন, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জঙ্গি হামলা হওয়ার ঘটনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। আবার হুঁশিয়ারও করেছেন, নির্বাচনে মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করবে ইসি। গোয়েন্দা সূত্রগুলো বলছে, যদি এত ব্যাপক সংখ্যক আসনে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা স্থগিত হয়ে যায়, তাহলে লম্বা সময়ের জন্য ঝুলে যাবে নতুন সরকার গঠনের প্রক্রিয়া। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সবকিছু ঠিকঠাক থাকলে আর মাত্র একদিন পরেই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যে রাজনৈতিক দল ও প্রার্থীরা তাদের প্রচারণা শেষ করেছে। 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। 300 আসনের তফসিল ঘোষণা হলেও জামাত ইসলামের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে 299 আসনে সংসদ নির্বাচন ও গণভোট হবে। দুই প্রধান প্রতিদ্বন্দ্বী জোট সুষ্ঠু ভোট হবে কি না তা নিয়ে আশঙ্কা করছে। নিজ নিজ দলের কর্মী সমর্থকদের ভোট কেন্দ্র পাহারা দিতে বলেছে। নির্বাচন কমিশন দাবি করছে, তাদের সব প্রস্তুতি প্রায় শেষ, তবে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের মধ্যে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা আছে। এরই মধ্যে পুলিশের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে ভয়ঙ্কর শঙ্কার কথা। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনের মধ্যে অন্তত 84টিতে বড় ধরনের সহিংসতা হতে পারে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, 3রা ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া তথ্য বিশ্লেষণ করে এসব আসনকে সংঘাতময় হিসেবে চিহ্নিত করা হয়েছে। একাধিক শক্তিশালী প্রার্থীর অবস্থান, দলীয় মনোনয়ন নিয়ে অসন্তোষ, স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের সক্রিয়তা এবং স্থানীয় রাজনৈতিক সমীকরণের জটিলতায় এমন অবস্থার কারণ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসব আসনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এই গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 18টি করে 36টি আসনে ভয়াবহ পরিস্থিতি দেখা যেতে পারে। এছাড়া রংপুর বিভাগের 12টি, খুলনা বিভাগের 8টি, বরিশাল বিভাগের 7টি, ময়মনসিংহ বিভাগের 7টি, রাজশাহী বিভাগের 10টি আসন নিয়ে আশঙ্কার কথা প্রতিবেদনটিতে জানানো হয়েছে। সবচেয়ে কম আশঙ্কা সিলেট বিভাগের আসনগুলো নিয়ে। এই বিভাগে মাত্র 4টি আসনে বড় ধরনের গোলযোগের আশঙ্কা করা হচ্ছে। গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী ঢাকা বিভাগের 18টি আসনে ভোটের লড়াই তীব্র হতে পারে। এসব আসনের মধ্যে রয়েছে ঢাকা 8, 11, 12, 13, 14 ও 15, টাঙ্গাইল 3, 4, 5 ও 8, গোপালগঞ্জ 2 ও 3, মাদারীপুর 1 ও 2, কিশোরগঞ্জ 5, মানিকগঞ্জ 1, মুন্সিগঞ্জ 3 এবং ফরিদপুর 1। এর মধ্যে ঢাকা 8, ঢাকা 11 এবং ঢাকা 15 আসন নিয়ে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার মূল প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকা ১১ আসনে লড়ছেন বিএনপির এম.এ কাইয়ুম ও এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। নাহিদ ১১ দলীয় জোটের প্রার্থী। ঢাকা ১৫ আসনে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। ঢাকা বিভাগের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অন্য আসনগুলোতেও জুলাই আন্দোলনের শীর্ষ নেতারা, জোটের শরিক দলের প্রার্থী, স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা মাঠে সক্রিয় রয়েছেন। কোথাও কোথাও দলীয় মনোনয়ন নিয়ে অসন্তোষ প্রকাশ্য রূপ নিয়েছে, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে চট্টগ্রাম বিভাগের ১৮টি আসনে ব্যাপক সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কার কথা জানানো হয়েছে। এসব আসনের মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৫, কুমিল্লা ২, ৪, ৭ ও ১১, নোয়াখালী ২, ৫ ও ৬, লক্ষ্মীপুর ২ ও ৩, চট্টগ্রাম ৩, ১০ ও ১১, কক্সবাজার ২ ও ৪, চাঁদপুর ৪ এবং রাঙামাটি। এসব আসনে বিএনপি ও জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শক্তিশালী প্রার্থীর পাশাপাশি কোথাও কোথাও স্থানীয়ভাবে প্রভাবশালী স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক রাজনৈতিক শক্তির সক্রিয়তা, দলীয় অভ্যন্তরীণ বিরোধ এবং স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর অবস্থানের কারণে এসব আসনে সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে। প্রতিবেদনে রংপুর বিভাগের ১২টি আসনকে চিহ্নিত করা হয়েছে যেগুলোতে সহিংসতা হতে পারে। এগুলো হলো পঞ্চগড় ১ ও ২, দিনাজপুর ১, ২, ৪, ৫ ও ৬, গাইবান্ধা ৪ ও ৫, কুড়িগ্রাম ৪, নীলফামারী ২ এবং ঠাকুরগাঁও ২, রাজশাহী বিভাগের নওগাঁ ২, ৩, ৪, পাবনা ১, ৩, ৪ ও ৫, রাজশাহী ৪ ও ৫ এবং সিরাজগঞ্জ ৫ আসনেও হানাহানি হতে পারে। খুলনা বিভাগের চুয়াডাঙ্গা ১, ঝিনাইদহ ৩, যশোর ১, নড়াইল ২, বাগেরহাট ৪, খুলনা ৫ ও ৬ এবং সাতক্ষীরা ১ আসন, বরিশাল বিভাগের বরগুনা ১ ও ২, পটুয়াখালী ২, ৩, ৪, ভোলা ১ এবং বরিশাল ৫ আসন, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ১, ৫, ৬, ৮ ও ১০, নেত্রকোনা ৩ ও শেরপুর ৩ আসন এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ১, ৪ এবং মৌলভীবাজার ২ ও ৪ আসনের পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা তুলে ধরা হয়েছে গোয়েন্দা প্রতিবেদনে। গোয়েন্দা সূত্র জানিয়েছে, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু আসন এবং সীমান্তবর্তী কয়েকটি জেলায় জামাতের সাংগঠনিক অবস্থান তুলনামূলকভাবে শক্ত। ফলে এসব এলাকায় সংঘাত মোটামুটিভাবে অনিবার্য হয়ে পড়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারের সীমান্তবর্তী আসনগুলোতে সহিংসতায় রোহিঙ্গারা জড়িত হলে পরিস্থিতি অনেক ভয়াবহ রূপ নিতে পারে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। মিয়ানমার থেকে গত ১৮ মাসে পালিয়ে আসা প্রায় ১.৫ লাখ রোহিঙ্গা ক্যাম্পগুলোর বাইরে আছে। এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পের বাইরে থাকা ১,৫০০ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে। কিন্তু ১.৫ লাখ রোহিঙ্গাকে গ্রেপ্তার ও তাদের নিয়ন্ত্রণ করা এক কথায় অসম্ভব। এমন পরিস্থিতিতে বৃহত্তর চট্টগ্রামের আসনগুলোতে রোহিঙ্গাদের ব্যবহার করা হলে পরিস্থিতি ভয়ানক রূপ নিতে পারে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, রোহিঙ্গা সশস্ত্র গ্রুপগুলোর কাছে অবৈধ অস্ত্র আছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে, তারপরও এসব অবৈধ অস্ত্র ভোটের মাঠে ব্যবহার হলে পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে। দৈনিক প্রথম আলোর এক খবরে বলা হয়েছে, দুটি গোয়েন্দা সংস্থা সম্প্রতি সারা দেশের ৩,০০০ অবৈধ অস্ত্রধারী ও অপরাধীর তালিকা করে পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছে। তাদের মধ্যে ১২৪ জন জঙ্গি এবং ৩৫২ জন শুটার রয়েছে। পুলিশ সদর দপ্তর ভোটের আগে গোয়েন্দা সংস্থাগুলোর করা তালিকাভুক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় নিতে ৬৪ জেলার পুলিশ সুপার ও ৮টি মহানগর পুলিশের কমিশনারকে নির্দেশনা দিয়েছে। তবে এদের বেশিরভাগকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আরেকটি গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে ভয় এখন জেল পলাতক ও গ্রেপ্তার এড়িয়ে থাকা জঙ্গিরা। দৈনিক প্রথম আলোর খবরে একাধিক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ভোট কেন্দ্রের দখল নিতে তারা নাশকতা করতে পারে। ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় শেরেবাংলানগর থানার চন্দ্রিমা উদ্যানের লেকের পাশে অভিযান চালিয়ে জেএমবি সদস্য আহসান জহির খানকে গ্রেপ্তার করেছিল। তবে তার সহযোগীরা পালিয়ে যায়। পরে জহিরের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ২রা ফেব্রুয়ারি তার সহযোগী জেএমবি সদস্য বিলায়েত হোসেন এবং ৩রা ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় তোফায়েল হোসেনকে। এই ৩ জনকে জিজ্ঞাসাবাদ করে যেসব তথ্য পাওয়া গেছে সেগুলো চিন্তা বাড়াচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। তারা ভোটের মাঠে বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দিতে পারছেন না, সেটি প্রকাশ্যে বলেছেন পুলিশের আইজি বাহারুল আলম। ১০ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে প্রার্থীদের প্রচারের সময় জঙ্গি হামলার আশঙ্কা ছিল।
এখনো সেই শঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। নির্বাচনে জঙ্গি হামলার কোনো শঙ্কা আছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, পুলিশের প্রধান আশঙ্কা ছিল প্রচার বা ক্যাম্পেইনের সময় যারা ইলেকশন বিরোধী তারা মনে করে ওদের ভাষায় তথাকথিত ওয়েস্টার্ন ডেমোক্রেসি তাদের মতবাদের সাথে মেলে না, তারা ধর্মভিত্তিক মনোনয়ন চায়। আইজিপি বলেছেন ওই গ্রুপটার এক পরিকল্পনা ছিল বিশেষ করে নির্বাচনী প্রচার অভিযানের সময় বোমা হামলার। নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা বিষয়ে এই সংবাদ সম্মেলনে আইজিপি বলেন ৮০ থেকে ৯০% কেন্দ্রে ক্লোজড সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন দুর্গম এলাকা, প্রার্থীদের অবস্থান, ভোটারদের মনোভাব, আধিপত্য এবং এসব বিষয় সব বিভিন্ন বিষয় মাথায় রেখে এবার ৮,৭৭০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া মাঝারি ঝুঁকিতে রয়েছে ১৬,০০০ কেন্দ্র। গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে ৮৪টি আসনে ব্যাপক সংঘর্ষ হতে পারে এমন শঙ্কার কথা ইতিমধ্যে সরকার, সংশ্লিষ্ট বাহিনী ও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। ভোটার, প্রার্থী ও সমর্থকদের উপর হামলাই নয়, ভোট কেন্দ্র দখল এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা ঘটার আশঙ্কা করা হয়েছে গোয়েন্দাদের প্রতিবেদনে। এমন পরিস্থিতি তৈরি হলে কি করা হতে পারে সে ইঙ্গিত দিয়ে রেখেছেন পুলিশের আইজি। তিনি বলেছেন নির্বাচনে মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করবে ইসি। গোয়েন্দা সূত্রগুলো বলছে 50টির বেশি আসনে ভোট গ্রহণ স্থগিত হলে নির্বাচনী ফলাফল ও গেজেট প্রকাশ লম্বা সময়ের জন্য ঝুলে যাওয়ার আশঙ্কা আছে। কারণ নির্বাচনের কয়েকদিন পরেই রমজান, তারপর এসএসসি পরীক্ষা। রমজানে এতগুলো আসনে পুনরায় ভোট গ্রহণ করা অসম্ভব। এমন পরিস্থিতি হলে নতুন এক সংকট দেখা দিতে পারে। কোন দেশে চলে যাচ্ছেন উপাচার্য? পরিস্থিতিটা কি এতটাই জটিল হয়ে উঠেছে যে আগস্টের পর থেকে জামায়াতে ইসলামীর নিয়োগ পেয়েছেন যে সব ব্যক্তিবর্গ বিভিন্ন প্রশাসনে, তাদের সবাইকেই কি এরকম করে পালিয়ে যেতে হবে যদি জামায়াতে ইসলামী বিজয় লাভ না করে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হঠাৎ পদত্যাগ কি এরই প্রমাণ? বাংলাদেশের নির্বাচনের মাত্র একদিন বাকি থাকতে একটা নাটকীয় পদত্যাগের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এই পদত্যাগের মধ্য দিয়ে বুঝতে বাকি থাকছে না যে নির্বাচনের পর বাংলাদেশে কি ধরনের রাজনৈতিক এবং প্রশাসনিক রদবদল বা তোলপাড় দেখা যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খানের নিয়োগটা 2024-এর আগস্টে ঘটেছিল এবং সেটা একটা আলোড়ন তোলা নিয়োগ ছিল এ কারণেই যে 2024-এর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনার সময়কার ভিসি মাকসুদ কামাল পদত্যাগ করবার পর স্বাভাবিকভাবেই ধারণা করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদা দলের বিএনপি জামায়াতপন্থী শিক্ষকদের মধ্য থেকে কেউ উপাচার্য নিযুক্ত হবেন। অথচ নিয়াজ আহমেদ খানকে কোনো একটা গায়েবী পরামর্শে, কারো গায়েবী সুপারিশে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে এনে বসানো হলো বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়াজ আহমেদ খান সুস্পষ্টভাবে এসেছিলেন একটা ঐতিহাসিক পট পরিবর্তন ঘটাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90 সালের পর সকল ছাত্র সংগঠনের মধ্যকার এক রকমের মতামতের ভিত্তিতে এবং ঐকমত্যের ভিত্তিতে ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ ছিল এবং 90 সালের পর থেকে এমনকি 2001-এ যখন বিএনপি জামায়াত জোট সরকার গঠিত হয়েছে, অর্থাৎ বিএনপি আর জামায়াতে ইসলামী ক্ষমতায়, তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির প্রকাশ্য রাজনীতিতে বেরিয়ে আসে নাই। কাজেই ছাত্র দলের বা বিএনপির কোনো প্রস্তুতি ছিল না যে 2024-এর আগস্টের পর আওয়ামী লীগ, ছাত্রলীগ এদের পতনের পর এবং এরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অপসারিত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দলকে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে ছাত্র শিবিরকে মোকাবেলা করতে হবে। ছাত্র দলকে চমকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়াজ আহমেদ খান এসে এই ঐতিহাসিক দায়িত্ব কাঁধে তুলে নেন, কিংবা এই ঐতিহাসিক দায়িত্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা রেখেছিলেন নিয়াজ আহমেদ খান, যে তিনি এসেই সেপ্টেম্বর মাস থেকেই সভা শুরু করেন সাদিক কায়েম
সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃবৃন্দের সঙ্গে, এবং তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনগুলো এবং ছাত্র দলের নেতারা রীতিমতো চমকে উঠে বলেন যে তারা জানতেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির করেন কোন নেতারা। কারণ সাদিক কায়েম পরিচিত ছিলেন ছাত্রলীগ নেতা হিসেবে, সাদিক কায়েম বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সমন্বয়কারী হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু কেউ জানতেন না তিনি কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি। অথচ সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগ দেওয়ার পরপরই নিয়াজ আহমেদ খান ছাত্র শিবির সভাপতি হিসেবে সাদিক কায়েমের সঙ্গে সভা করা বা বৈঠক করা শুরু করেন। ছাত্র দল সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলো তখন বলেছিল যে আমরা জানি না কি করে এই আইইউবি থেকে আসা অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানলেন যে কারা ছাত্র শিবির করেন। এবং তারপর নিয়াজ আহমেদ খান এবং তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাজানো প্রশাসনের আশ্রয়ে ছাত্র শিবির প্রকাশ্য রাজনীতিতে আসেন। সাদিক কায়েম সহ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ পরিচয় প্রকাশ করে বেরিয়ে আসেন। এরপর ছাত্র দল বিশেষভাবে প্রতিরোধ গড়ে তোলে এবং বিএনপিও বারবার আপত্তি জানায় যে জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই ছাত্র সংসদ নির্বাচন করা যাবে না। আর ছাত্র শিবির প্রকাশ্যে বেরিয়ে সেই দাবি তুলতে থাকে যে ডাকসু সহ প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান করে ফেলতে হবে। এই নিয়োগপ্রাপ্ত নিয়াজ আহমেদ খান, মানে বিশেষ কোনো পক্ষের নিয়োগে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একরকম উড়ে এসে জুড়ে বসেছিলেন, সেই নিয়াজ আহমেদ খান তখন প্রতিজ্ঞা করেন, প্রতিশ্রুতি দেন যে তিনি যে কোনো ভাবে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করে যাবেন এবং বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম তফসিল ঘোষণা করা হয় ছাত্র সংসদ নির্বাচনের, এবং ডাকসু নির্বাচনের সেপ্টেম্বর মাসে ছাত্র শিবির ঐতিহাসিক বিজয় পায়। এবং এর ধারাবাহিকতায় ছাত্র শিবির বাংলাদেশে এরপর আরো 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিরাট জয় পেয়েছে। দেখেন, ছাত্র শিবির যখন ডাকসু নির্বাচনে বিজয় লাভ করতে যাচ্ছে, ডাকসু নির্বাচনের সারাদিন ভোট গ্রহণ শেষে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল রাকিব কিংবা ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি সাহস, এরা মিলে সেনেট ভবনে উপাচার্যের সঙ্গে সাদা দলের শিক্ষকদের নিয়ে সাক্ষাৎ করতে গিয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের দিন উপাচার্যের সামনে দাঁড়িয়ে টেবিল চাপড়ে বলে এসেছিলেন যে এখন থেকে তারা উপাচার্যের নিয়াজ আহমেদ খানের এই প্রশাসনকে একটা জামায়াতি প্রশাসন হিসেবে আখ্যা দিতে চান। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী আহমেদ, মির্জা আব্বাস সহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বারবার বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষপাতিত্বের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছাত্র শিবিরের কাছে বড় ধরনের পরাজয় বরণ করেছে। কাজেই নিয়াজ আহমেদ খান কি অ্যাসাইনমেন্ট নিয়ে কাদের পরামর্শে এসেছিলেন এ বিষয়ে বিএনপির একেবারে সুস্পষ্ট মতামত আছে। কিন্তু নিয়াজ আহমেদ খান ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের বিরাট বিজয়ের পর থেকেই জানতেন যে তিনি একরকম বিপদে আছেন, মানে যে কোনো রাজনৈতিক পালা বদলে বাংলাদেশে তিনি বড় ধরনের বিপদের মুখে পড়বেন। কারণ যে কোনো রাজনৈতিক পালা বদল মানে বিএনপি যদি জাতীয় ক্ষমতায় আসে, বিএনপি যদি সরকার গঠন করে, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি একটা ক্ষমতার পালাবদল ঘটে যায় কেন্দ্রীয় রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে পালাবদলের মাধ্যমে, তাহলে তিনি যে বড় ধরনের বিপদে পড়বেন সে বিষয়ে শঙ্কা থেকে এরপর অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তার এক রকমের যোগাযোগ শুরু হয়, তাকে একটা রাষ্ট্রদূত পদে মনোনয়ন দেওয়ার বিষয়। তখন পত্রপত্রিকায় এ খবরও বের হয় যে ডেনমার্কে তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার রীতিমতো ডেনমার্ক সরকারের কাছে প্রস্তাবনাও পাঠিয়েছে। যেই বিষয়টির একটা আনুষ্ঠানিক ফয়সালা হতে সাধারণত 3-4 মাস লেগে যায়, নভেম্বর মাসে সে খবর মানবজমিন সহ বিভিন্ন শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে তখন বের হয়। এবং তখন উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন যে তিনি এ কথাকে গুজবও বলবেন না, সত্যও বলবেন না, যার ফলে বুঝতে বাকি থাকে না যে নিয়াজ আহমেদ খানকে একটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিতে সরকারের ওপর কোনো বিশেষ শক্তিশালী রাজনৈতিক পক্ষের থেকে চাপ আছে। এহেন নিয়াজ আহমেদ খান
নির্বাচনের একদিন বাকি থাকতে পদত্যাগ করলেন এবং তিনি বললেন যে তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদ থেকে সরে দাঁড়াতে চান, কারণ তিনি মনে করেন যে আগামীর যে প্রশাসন আসছে তারা যাতে নিজ ইচ্ছায় বা নিজ পছন্দে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবারও সাজিয়ে নিতে পারে, সেজন্যই তিনি সরে দাঁড়াতে চান। মানে এখন এই ঘটনা থেকে কি ইঙ্গিত পাওয়া যায়? মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের কাছে কি এখন এমন খবর আছে 12 তারিখের নির্বাচনে জামায়াতে ইসলামী জয়লাভ করছে না, জামায়াতে ইসলামী প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ও দখলে রাখতে পারবে না, কারণ জাতীয় নির্বাচনে বড় ধরনের বদল ঘটে যাচ্ছে? ছাত্র শিবির সভাপতি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে। ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে লিখেছেন যে কাদের হাতে দেশ তুলে দিতে চান জনগণ, সেটা কিন্তু জনগণকে ভেবে দেখতে হবে। কারণ তিনি বলেছেন যে যদি জামায়াতে ইসলামী বিজয়ী হয় তাহলে তারা শুধু শুকরানা নামাজ আদায় করবেন, আর কোনো রকম বাড়াবাড়ি তারা করবেন না, এটা তাদের একটা দলীয় সিদ্ধান্ত, কাউকে একটা ফুলের টোকাও দেওয়া হবে না। কিন্তু তিনি ওই ফেসবুক স্ট্যাটাসে লিখছেন ছাত্র শিবির নেতা যে অন্য দল ক্ষমতায় এলে জয়ের দিন রাতেই রাস্তা বন্ধ করে বিজয় মিছিল হবে, বিরোধী মতের উপর আক্রমণ হবে, বাড়িঘর ভাঙচুর, ঘের বেড়া দখল হবে, সন্ত্রাসে ছেয়ে যাবে গোটা জনপদ, ক্যাম্পাসের হল দখল হবে, অন্য ছাত্র সংগঠনগুলোকে ট্যাগ দিয়ে নির্যাতন ও ক্যাম্পাস ছাড়া করা হবে। তার মানে এই আতঙ্ক কি ছাত্র শিবির এবং জামায়াতপন্থী প্রশাসনের বিভিন্ন পদে থাকা ব্যক্তিবর্গের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের মতোই ছড়িয়ে পড়েছে, ছাত্র শিবির নেতৃবৃন্দের ভেতরেও ছড়িয়ে পড়েছে? তারা কি এখন সত্যি ভাবছেন, বা তাদের কাছে যে খবর সে খবর অনুযায়ী তার মানে জামায়াতে ইসলামী বা 11 দলীয় জোট তারা নির্বাচনে এমন কোনো ফলাফল করতে পারছে না যার ফলে তারা বিএনপির এই বিজয় উৎসব থেকে বিএনপিকে ঠেকাতে পারবে? এবং ছাত্র শিবির সহ ছাত্র শিবির পন্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্য বা যিনি কিনা ছাত্র শিবিরকে আশ্রয় দিয়ে আসলে একটা শক্তিশালী পক্ষে পরিণত করেছেন, তিনি বিশ্বাস করছেন যে ছাত্র শিবির কিছুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে না 12 তারিখের পর। কাজে তাকে ভীষণভাবে অপমানিত হয়ে একরকমের জানের মানে ঝুঁকি নিয়ে পালাতে হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কাজেই তিনি নির্বাচনের আগেই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। ডেনমার্কে তার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রক্রিয়াটি কি ইউনূস সরকার সমাধা করতে পেরেছে? সেই চাকরিটা কি পাকা হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতর থেকে ডেইলি ক্যাম্পাস লিখছে যে আগে থেকেই উপাচার্যের বিদেশ চলে যাওয়ার খবর ছিল এবং সেই বিদেশ চলে যাওয়ার খবরের মধ্যেই তিনি হঠাৎ করে মঙ্গলবার এই জরুরি সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের ঘোষণা দিলেন। কোন দেশে চলে যাচ্ছেন উপাচার্য? পরিস্থিতিটা কি এতটাই জটিল হয়ে উঠেছে যে আগস্টের পর থেকে জামায়াতে ইসলামীর নিয়োগ পেয়েছেন যে সব ব্যক্তিবর্গ বিভিন্ন প্রশাসনে, তাদের সবাইকেই কি এরকম করে পালিয়ে যেতে হবে যদি জামায়াতে ইসলামী বিজয় লাভ না করে? ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের হঠাৎ পদত্যাগ কি এরই প্রমাণ? তিনি কিন্তু তার একটা নিরাপদ অবস্থানের জন্যে তারেক রহমান দেশে ফেরবার পরপরই তারেক রহমানের সঙ্গেও গিয়ে সাক্ষাৎ করেছেন। তারেক রহমানের ইঙ্গিতেই কি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি মানে সরে পড়লেন 12 তারিখের নির্বাচনের আগে? এই পদত্যাগ আর কিসের ইঙ্গিত দেয়? এই পদত্যাগ কি সত্যি 12 তারিখের নির্বাচনের ফল কোন দিকে যাচ্ছে সেই ইঙ্গিত দেয়? তবে নিশ্চিতভাবে 12 তারিখের নির্বাচনের ফলের পর যে একটা বড় অস্থিরতা তৈরি হবে বাংলাদেশে, সেই ইঙ্গিত দেয় বই কি উপাচার্যের এই পদত্যাগ। কতজন সরে দাঁড়াবেন, কতজন কত জায়গা থেকে পালিয়ে যেতে চেষ্টা করবেন 12 তারিখের নির্বাচনের পর যে কোনো রকম পালাবদল ঘটে গেলে, সেটা দেখবার জন্য শঙ্কার সঙ্গে উদ্বেগের সঙ্গে বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে বই কি।